প্রাকৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বিশ্বস্ততা সব দিক দিয়ে একের পর এক ধাক্কা এসে পড়ছে বিএনপি নামক দলটির উপরে। ধাক্কা আর সামলাতে পারছে না। কোনো ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাবে, রাজনীতির উত্তরণ ঘটাবে, দলীয় রাজনীতিকে একটি অবস্থানে নিয়ে দাঁড় করাবে, সেই পরিস্থিতিটিও নেই। যে পথে যায় প্যানেলের শেষ প্রান্তে কোনো আলো দেখা যাচ্ছে না। যেদিকে তাকায় সেদিকেই অন্ধকার। এদিকে চাঁদাবাজি, বিশৃঙ্খলা, দলীয় শৃঙ্খলা, কমান্ড সব কিছু নিয়ে হযবরল অবস্থা। নমিনেশনের পরে দেখা দিয়েছে নানান রকম বিদ্রোহ এই দলটিতে। ক্ষমতায় আসার সম্ভাবনা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে, ঘোলাটে হয়ে আসছে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, অস্তমিত সূর্য পশ্চিম গগনে লাল হয়ে উঠছে, কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে এমন এক পরিস্থিতিতে। সেই পরিস্থিতিতেই অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া। কার্যত এই কারণে এই সময়ে সকল রাজনৈতিক কর্মকাণ্ড শূন্য। আপনারা খেয়াল করলে দেখবেন কোথাও কোনো রকম রাজনৈতিক প্রচারণা নেই বললেই চলে। ভিতরের ষড়যন্ত্রকারীরা ঘাপটি মেরে বসে আছে, কখন খালেদা জিয়ার কিছু একটা হবে আর তারা তাদের মাথা ছাড়া দিয়ে উঠবে। এখনই অনেকে বেঈমানের মতো, মির্জাফরের মতো খালেদা জিয়ার জানাজা কখন হবে, কিভাবে হবে তা নিয়ে চিন্তা করছে। এবং মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা রয়েছে, সেই গুঞ্জন ইতিমধ্যে দেখা দিয়েছে দেশে এবং বিদেশে। তারেক রহমান ফাইনালি দেশে আসতে পারছেন না, একথা 98% প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। কারণ না হলে প্রধানমন্ত্রী কে হবেন এই কথাটি আসতো না, ইউরোপের পত্রিকাসমূহে এই কথাটি আসতো না। এর মধ্যেই সবাইকে হতভম্ব করে দিয়ে আবারও একটি জরিপ প্রকাশিত হয়েছে। দেশি বিদেশি ধারাবাহিক একের পর এক জরিপে ক্রমেই জামায়াতের সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা তীব্র, তুখর, প্রখর হয়ে উঠছে। এবং প্রথমে আমরা যে জরিপ দেখেছি তাতে দেখা গিয়েছে বিএনপি, জামায়াত 34%, বিএনপি 42%। এরপরে আমরা যে জরিপ দেখেছি জামাত 36%, বিএনপি 39%। এরপরে আমরা যে জরিপ দেখেছি জামায়াত 17%, বিএনপি 19%। এরপরে আমরা এখন যে জরিপ দেখছি সেখানে দেখা যাচ্ছে জামায়াতের বিজয়ের সম্ভাবনা 30%, বিএনপির 33%। তাতে দেখা যাচ্ছে এটাকে যদি আপনি শতভাগ লেভেলে নেন তাহলে ব্যবধান প্রায় নাই বললেই চলে। অর্থাৎ এমনিতেই একটা জিনিস আপনারা খেয়াল করবেন, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মধ্যে এতদিন একটা ব্যাপার ছিল কি, বিএনপি তাদেরকে ডাকুক, কথা বলুক, সিট নিয়ে কথা বলুক, আওয়ামী লীগ যেহেতু নাই, মিলেমিশে একটি, যদি এটি হতো, এটি জামায়াতের খুব ভালো একটি প্রত্যাশা ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তখন যদি বিএনপি জামায়াতকে ডাকতো, এনসিপিকে ডাকতো, কথা বলতো এবং কে কোথায় নির্বাচন করার সম্ভাবনা রয়েছে একটা সদ্ভাব বজায় রাখতো। কিন্তু বিএনপির ভিতরে যারা ভারতপন্থী তারা কোনোভাবেই বিএনপির সাথে, তারেক রহমানের সাথে, জামায়াতের নেতাদের, এনসিপি নেতাদের কোনো রকম বৈঠক হোক, কথা হোক, হৃদ্যতা বাড়ুক, ইউনাইটেড থাকুক, এটা কোনোভাবে চায় না। যেমন আপনাকে একটা কথা বলি, আপনি যদি শাহেদ আলমকে এখন জিজ্ঞেস করেন যে তাদের মধ্যে ইউনাইটেড হওয়া যায় কিনা, এই জিনিসটা শাহেদ আলম জীবনেও সাপোর্ট দিবে না, কখনো না, কোশ্চিনকালেও না। আপনি মির্জা ফখরুলকে বলেন, এটা কখনোই এই ঐক্যের কথা সে বলবে না। আপনি রেজাউল করিম রনিকে বলেন যে জামায়াত, বিএনপি, এনসিপি সবাই মাসে একবার একসাথে বসুক, যত অনৈক্য থাকুক না কেন, কখনোই রেজাউল করিম রনি সমর্থন। এই যে ভারতপন্থী মেন্টালিটির যারা, রনির ব্যাপারে আমার একটু কনসার্ন আছে, রনি এমনটা নাও হইতে পারে, কিন্তু শাহেদ আলম 100% জামায়াত, বিএনপি, এনসিপি এদেরকে এক টেবিলে বসতে দিবে না, মির্জা ফখরুল দিবে না। রনির ব্যাপারে এখনো আমার কিছু পজিটিভ আছে যে ঐক্যের ব্যাপারে সে হয়তোবা পজিটিভ থাকবে, যদিও সে ইতিমধ্যেই ইসলাম বিদ্বেষী তথা জামাত বিদ্বেষী হিসাবে নিজেকে উপস্থাপন করে ফেলেছে নিজের কর্মকাণ্ডে এবং কথাবার্তায়। সাকা লাকা সেই মনীষীদের কথা বলে সে কিন্তু বক্তব্য দেয়, লাকা এটা বলছে,
তারপরে আপনার সুকা এটা বলছে, ফুকা এটা, ফুকো এটা বলছে, ফুকো, শাকা, লাকা, নানান রকম মনীষীদের কথা সে বলে। এখন এই যে একের পর এক প্রাকৃতিক সংকট, ঐক্যের সংকট, অর্থনৈতিক সংকট, ইমেজ সংকট, চাঁদাবাজি সংকট, এগুলো কোনো কিছু থেকে কি কিন্তু বিএনপি নিজেকে উত্তরণ ঘটাতে পারে নাই। এখন এই পরিস্থিতিতে কিন্তু দেশনেত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই পরিস্থিতিকে স্বাস্থ্যগতভাবে চলে গিয়েছেন, এই ধারাবাহিকতায় মির্জা ফখরুলরা মাথা তুলে কথা বলতে পারছে না, কারণ পুরোটা সময় তারা বেইমানি করে এসেছে। হ্যাঁ, মান্নান ভূঁইয়া যেই কাজটা করতে চেয়েছেন, এক প্যাকেজে বিএনপিকে খালেদা জিয়া, তারেক রহমানের হাত থেকে বের করে করে ফেলবেন, এটা ছিল প্রাইমারি প্ল্যান। প্ল্যান বি ছিল মির্জা ফখরুলের প্ল্যান। মির্জা ফখরুল ধীরে ধীরে স্লো পয়জন মারবেন, ঠিক যেভাবে খালেদা জিয়াকে স্লো পয়জন তারেক রহমানকে দেশে না আসার ব্যাপারে। দেখেন, বিএনপি কিন্তু দলীয়ভাবে এদেশের মানুষের কাছে, তাদের কর্মীদের কাছে একটা ভয়ঙ্কর মিথ্যা কথা বলেছে 7-8 বার। আমি সবগুলো বাদ দিলাম, একটার কথাই বললাম যেটা স্পষ্ট প্রমাণ দেয়া যায় আপনাদেরকে। আপনি দেখেন, প্রতিবারই বিএনপি বলছে তারেক রহমান আসছেন, কখনো বলছে বাসা দেখা হচ্ছে, কখনো বলা হচ্ছে আগস্টের 5 তারিখে আসছেন, 4 তারিখে আসছে, 4ই আগস্ট, কখনো সেপ্টেম্বরের কথা বলছেন, কখনো ফেব্রুয়ারির কথা বলছেন, কখনো মার্চের কথা বলছেন, কখনো জানুয়ারির কথা বলছেন। এবার বলছেন ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ হবার পরে। তাহলে প্রতিবারই কিন্তু তারেক রহমান আসতে পারেননি, কারণ থাকতেই পারে, কোনো না কোনো থাকতেই পারে, কিন্তু প্রতিটি কারণেই পরেই আপনাকে ব্যাখ্যা দেওয়া উচিত। এবার এই কারণে আসতে পারেননি, এই কারণে আসতে পারেননি। মানুষের জানার এটা অধিকার। হি ইজ এ পাবলিক ফিগার। তার কাছে কোনো পাবলিক ফিগারই একজন নায়কের, সিনেমার নায়কের চাইতে তার জনপ্রিয়তা বেশি, তাই না? তাহলে তাকে জনগণের কাছে সৎ থাকতে হবে, তার কর্মীদের কাছে সৎ থাকতে হবে। এই সততাটা দেখাতে পারে নাই। তাহলে এই দায়টা কি তারেক রহমানের? না, এই দায়টা এই যে মির্জা ফখরুলদের, সাহেবদের। এই দায়টা হইল এই যে পরগাছা টাইপের আপনার জাহেদের। এই দায় কিন্তু তার সেক্রেটারি, প্রেস সেক্রেটারি। এই দায় আমির খসরু মাহমুদ চৌধুরীদের। তারাই মানুষের কাছে হাস্যরস্যে রূপান্তরিত করছে তারেক রহমানকে। এরাই মানুষের কাছে হালকা করে দিচ্ছে তারেক রহমানকে। কারণ তারেক রহমানকে যত হালকা করে দেয়া যায় নেতাকর্মীদের কাছে, জনগণের কাছে, ততই তাদের ওয়েট বাড়বে। কিন্তু না, বেইমানের ওয়েট কখনোই বাড়ে না। আমি বললাম আপনাদেরকে, আরো বলবো, হয়তো স্মরণ করাই দিব, এই মির্জা ফখরুলরা, শাহেদ আলমেরা মানুষের পথে ঘাটে জুতার বাড়ি খেয়ে কিন্তু পালাবে। মাইন্ড ইট। আপনাদেরকে আল্লাহ অনেক ভালো রাখুক। আমাকে দোয়া করবেন, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। যারা, যেই শক্তি, যেই রাজনৈতিক দল এই দেশের ক্ষমতায় আসলে এদেশের মানুষের উপকার হবে, দেশের উপকার হবে, মানুষ একটু নিশ্চিন্তে থাকবে, তারা যেন ক্ষমতায় আসে, এই দোয়া করুন। আমরা বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না, আমরা সাধারণ মানুষ যারা সৎ, যারা স্বচ্ছ, যারা মানুষের ভালো চাইবে, দুর্নীতি কম করবে, আল্লাহ যেন তাদেরকে ক্ষমতায় আসে। আল্লাহ হাফেজ। নিয়ে আসসালামু আলাইকুম।